ভারতের শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা বিশাল ওলটপালট হতে চলেছে। দুটো বড় বিল এনএআরএফ আর ভিভিএসএ একেবারে খোলনলচে বদলে দিতে পারে দেশের গবেষণা আর উচ্চশিক্ষার ভবিষ্যৎটা। তো চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক ঠিক কী অপেক্ষা করছে আমাদের জন্য। 1,00,000 কোটি টাকা, হ্যাঁ ঠিকই শুনছেন। এত বড় একটা ফান্ড তৈরি করা হচ্ছে ভারতের গবেষণার জগৎটাকে একটা নতুন দিশা দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল টাকাটা আসবে কোত্থেকে, আর ঠিক কিভাবে এটা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভোল পাল্টে দেবে? চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। তো আমরা পুরো বিষয়টা বোঝার জন্য দুটো মূল জিনিস দেখব। এক, এএনআরএফ, যেটা গবেষণার জন্য তহবিল যোগাবে, আর দুই, ভিবিএসএ, যেটার বিশ্ববিদ্যালয়ের পরিচালনার নিয়মকানুনই বদলে দেবে। এরপর আমরা দেখব কেন একটা সিঙ্গেল রেগুলেটরের কথা বলা হচ্ছে, আবার এটা নিয়ে এত উদ্বেগী বা কেন। সব মিলিয়ে ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটাই বোঝার চেষ্টা করব। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সূত্র ধরেই কিন্তু এই দুটো বড় সংস্কার আসছে। এর লক্ষ্য হল ভারতের জ্ঞান অর্থনীতি মানে নলেজ ইকোনমিকে নতুন করে ঢেলে সাজানো। এটা শুধু কিছু নিয়ম বদলানো নয়, বরং ভারতের জ্ঞানচর্চার পুরো ছবিটাকেই বদলে দেওয়ার একটা চেষ্টা। তো এই দুটো পরিবর্তনের মধ্যে প্রথমটা হলো এনআরএফ, অর্থাৎ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটাকে বলা হচ্ছে গবেষণা আর ইনোভেশনের জন্য একটা নতুন ইঞ্জিন। আর দ্বিতীয়টা হলো ভিবিএসএ বিল, যেটা কিনা উচ্চশিক্ষা চালানোর জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট। চলুন প্রথমে এনআরএফটা ঠিক কী সেটা দিয়েই শুরু করা যাক। তো এই এএনআরএফ বা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনকে ভাবা হচ্ছে গবেষণায় অর্থ যোগানোর সবচেয়ে বড় সংস্থা হিসেবে। এর কাজ হবে সারা দেশে রিসার্চ আর ডেভেলপমেন্টকে উৎসাহ দেওয়া, তাকে বড় করে তোলা আর ছড়িয়ে দেওয়া। এনআরএফ আইন 2023-এর মাধ্যমে তৈরি এই সংস্থাটার মূল কাজ হল দেশের গবেষণা, উদ্ভাবন আর উদ্যোগপতিদের একটা সঠিক দিশা দেখানো। আর এই কাজটা করার জন্য এনআরএফ কিন্তু দুটো আলাদা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত চ্যানেল ব্যবহার করে, মানে পুরো ইনোভেশন পাইপলাইনটাকেই সাপোর্ট দেওয়ার একটা ব্যবস্থা। ব্যাপারটাকে বেশ সহজ করে ভাবা যেতে পারে। দেখুন এখানে দুটো ভাগ আছে, এএনআরএফ কোর আর আরডিআই ফান্ড। এএনআরএফ কোর কী করছে? ওটা বিশ্ববিদ্যালয় বা সরকারি ল্যাবগুলোকে গবেষণার জন্য সরাসরি অনুদান বা গ্র্যান্টস দিচ্ছে, মানে একদম গোড়ার দিকের গবেষণার ঝুঁকিটা কমাচ্ছে। আর অন্যদিকে আরডিআই ফান্ড, ওটা কিন্তু ঋণ বা ইকুইটির মাধ্যমে প্রাইভেট সেক্টর আর স্টার্টআপগুলোকে টাকা দিচ্ছে, যাতে তারা বড় বড় ইনোভেশন বাজারে আনতে পারে। এই যে দুটো আলাদা ব্যবস্থা, এটাই কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক। তাহলে এই আরডিআই ফান্ডটা কাজ করে কিভাবে? দেখুন, সরকার প্রথমে এএনআরএফকে 1,00,000 কোটি টাকার একটা লোন দিচ্ছে। এএনআরএফ কিন্তু নিজে সরাসরি কোম্পানি বাঁচতে যাচ্ছে না। ওটা কি করছে? ওটা এআইএফ বা এনবিএফসির মতো সেকেন্ড লেভেল ফান্ড ম্যানেজার নিয়োগ করছে, আর এই ফান্ড ম্যানেজাররাই প্রাইভেট সেক্টরের বিভিন্ন প্রজেক্টে টাকাটা লাগাচ্ছে। পরে যখন লাভ হচ্ছে, সেই টাকাটা আবার নতুন আর&ডিতে লাগানো হচ্ছে। মানে এএনআরএফ এখানে একজন কাস্টোডিয়ানের মতো কাজ করছে, নিজে বিনিয়োগকারী হচ্ছে না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভের দিকে, মানে ভিবিএসএ বিল। আর এটা নিয়েই কিন্তু বিতর্কটা সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় চালানোর এই নতুন ব্লুপ্রিন্ট নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? চলুন এবার সেই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। দেখুন, এতদিন ধরে আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থাটা কিন্তু বেশ কয়েকটা আলাদা আলাদা সংস্থার হাতে ছিল। যেমন ধরুন 1956 সাল থেকে আছে ইউজিসি, তারপর 87-তে এলো এআইসিটিই, 93-তে এনসিটিই, মানে এক এক ধরনের শিক্ষার জন্য এক একটা সংস্থা। এবার 2025-এর জন্য প্রস্তাবিত ভিভিএসএ বিল চাইছে এই সবগুলোকে ভেঙে দিয়ে একটাই ছাতার তলায় নিয়ে আসতে। কিন্তু এতদিনের একটা ব্যবস্থাকে ওলটপালট করে দেওয়াটা কি অতটা সহজ হবে? তো মূল আইডিয়াটা হলো এক দেশ এক নিয়ন্ত্রক, মানে ইউজিসি, এআইসিটিই, এনসিটিইর মতো আলাদা আলাদা আইন বাতিল করে এদের সবাইকে একটা সংস্থার অধীনে নিয়ে আসা হবে। কিন্তু এই প্রস্তাবটা সামনে আসতেই একটা বড় বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি আসলে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা, নাকি সব ক্ষমতাকে এক জায়গায় কেন্দ্রীভূত করার একটা প্ল্যান? যারা এই বিলের পক্ষে, তাদের যুক্তিটা বেশ সোজাসাপটা। তারা বলছেন, এখনকার এই যে একাধিক সংস্থা দিয়ে চালানো ব্যবস্থা, এটা বড্ড পুরনো আর অদক্ষ হয়ে গেছে। একটা আধুনিক আর প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে একটাই নিয়ন্ত্রক সংস্থা থাকাটা খুব দরকার। তো পক্ষে যুক্তিগুলো কি কি? প্রথমত, এটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র লাইট বাট টাইট রেগুলেশনের ধারণার সঙ্গে মেলে, মানে নিয়মকানুন কম কিন্তু কড়া। দ্বিতীয়ত, এখনকার যে জট পাকানো ব্যবস্থা, যেখানে অনেক সংস্থার নিয়ম ওভারল্যাপ করে, সেটা আর থাকবে না। একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম আসবে, ফলে আমলাতন্ত্র কমবে। এর ফলে নাকি প্রতিষ্ঠানগুলো শুধু নিয়মকানুন মানার বদলে শিক্ষার মানের দিকে বেশি নজর দিতে পারবে।
ওআরএফের চেতন সিঙ্গাইয়ের এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। উনি বলছেন, ভারতের রাজ্য জুড়ে বহনযোগ্য একাডেমিক মান এবং বিশ্বাসযোগ্য গুণমান নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে একাধিক নিয়ন্ত্রক রয়েছে যাদের ওভারল্যাপিং নিয়ম ঐতিহাসিকভাবে একটি কমপ্লায়েন্সের বোঝা তৈরি করেছে। মানে সোজা কথায় এতগুলো সংস্থা থাকায় শুধু ঝামেলাই বেড়েছে, কাজের কাজ কিছু হয়নি। তাই একটা ঐক্যবদ্ধ সিস্টেমই একমাত্র সমাধান। কিন্তু মুদ্রার তো উল্টো পিঠও আছে। শিক্ষাবিদ, ছাত্র সংগঠন, এমনকি বেশ কিছু রাজ্য সরকারও এই বিলের বিরুদ্ধে মারাত্মকভাবে সরব হয়েছে। তাদের ভয়টা ঠিক কোথায়? তাদের মূল আশঙ্কা হল এই বিলটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসন বা অটোনমি কেড়ে নেবে আর দেশের ফেডারেল স্ট্রাকচারটাকেই দুর্বল করে দেবে। তো মূল উদ্বেগগুলো কি? দেখুন, 4টে বড় উদ্বেগের কথা বলা হচ্ছে। ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ একটা বড় ভয়, বিশ্ববিদ্যালয়ের স্বশাসন বা অটোনমি কমে যাওয়ার আশঙ্কাও আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় আর মারাত্মক পরিবর্তনটা হলো ফান্ডিং আর রেগুলেশনকে পুরোপুরি আলাদা করে দেওয়া। আর এটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে। ব্যাপারটা একটু ভাবুন, ইউজিসির কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দেওয়ার একটা আইনি দায়িত্ব ছিল, কিন্তু এই নতুন ভিবিএসের সেরকম কোনো দায়িত্ব থাকবে না। এর মানে কি দাঁড়াচ্ছে? সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ফান্ডের জন্য পুরোপুরি সরকারের মর্জির ওপর নির্ভর করতে হবে। সমালোচকরা বলছেন এর ফলে সরকারি অনুদান পাওয়াটার অধিকার থাকবে না, হয়ে যাবে দয়ার দান। আর এটা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিকে থাকার লড়াইটাকে আরও কঠিন করে তুলবে। আরজেডি সাংসদ মনোজ ঝাড় এই কথাটা কিন্তু এই ভয়টাকেই তুলে ধরেছে। উনি বলছেন, এটা শুধু নিয়ন্ত্রণের বিষয় নয়, এটা চিন্তা ভাবনার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার বিষয়, আপনার সম্পৃক্ততা এবং পড়া ও লেখার স্বাধীনতা। মানে আশঙ্কাটা শুধু প্রশাসনিক নয়, এটা আরও গভীর। ভয়টা হলো এই বিল আসলে একাডেমিক ফ্রিডম বা চিন্তার স্বাধীনতার উপর একটা আঘাত আনতে পারে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। পুরনো সিস্টেমে মানে ইউজিসি বা এআইসিটির সময় একাধিক সংস্থা ছিল আর তাদের ফান্ডিং দেওয়ার একটা আইনি দায়িত্ব ছিল, কিন্তু নতুন ভিবিএসএস সিস্টেমে একটাই সংস্থা থাকবে যার ফান্ড দেওয়ার কোনো দায়িত্ব থাকবে না। স্বশাসন বা অটোনমি হয়ে যাবে শর্ত সাপেক্ষ। আর সবচেয়ে বড় কথা, আগে যেখানে সংস্থাগুলো পথপ্রদর্শকের মতো কাজ করত, এখন তাদের হাতে প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া বা বন্ধ করে দেওয়ার মতো কড়া ক্ষমতা থাকবে। এই যে একটা গাইডেন্সের মডেল থেকে শাস্তিমূলক মডেলে চলে যাওয়া, এটাই বিতর্কের মূল জায়গা। তো আমরা দুটো আলাদা স্তম্ভের কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই দুটো কি আদৌ একসাথে ঠিকভাবে কাজ করবে? মানে একদিকে এএনআরএফ চাইছে দেশের গবেষণাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে, আর অন্যদিকে ভিভিএসএ কি বিশ্ববিদ্যালয়গুলোকে সেই কাজটা করার মতো স্বাধীনতা আর ক্ষমতা দেবে? এই দুটোকে মেলানো যাবে কিভাবে? আসলে দুটো উদ্যোগই কিন্তু একটা বড় পরিকল্পনার অংশ। এনআরএফের লক্ষ্য হল একটা বিশ্বমানের রিসার্চ পাইপলাইন তৈরি করা, আর ভিএসবিআই বিলের লক্ষ্য হল যে প্রতিষ্ঠানগুলো এই পাইপলাইনকে এগিয়ে নিয়ে যাবে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোকে নতুন করে গঠন করা। দুটো মিলিয়েই ভারতের নলেজ ইকোনমিকে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত বদলে ফেলার একটা চেষ্টা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, এই যে এত বড় সংস্কার, এটা কি সত্যিই ভারতকে একটা বিশ্বমানের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলবে, নাকি শিক্ষাকে একটা নিয়ন্ত্রিত বাজারে পরিণত করবে, যেখানে শিক্ষা আর সর্বজনীন অধিকার থাকবে না, হয়ে উঠবে একটা পণ্য? এই প্রশ্নের উত্তরের উপরে কিন্তু নির্ভর করছে ভারতের জ্ঞানচর্চার ভবিষ্যৎ।